ওয়েলকাম ইউ অল। দেখো, এটা হচ্ছে বিল্ডিং মেটেরিয়ালের লেকচার 2, যেটা আমরা সিরিজটা শুরু করেছিলাম কুইক রিভিশনের জন্য। তার হচ্ছে লেকচার 2, এটা হচ্ছে আমাদের লেকচার 2। দেখো, এখানে আমি অনেক স্পিডে কিন্তু কম টাইমের মধ্যে কভার করার চেষ্টা করছি। সবাই এগুলোকে অ্যাটেন্ড করো, অ্যাটলিস্ট 1 ঘন্টা দিলে তুমি পুরোটা জিনিসটা কভার করতে পারবে এবং রিভিশনের জন্য এটা বেস্ট। দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিং ফোরাম কি কি প্রোভাইড করে সেটা আমরা আগেই বলে দিয়েছি, এগুলো নিয়ে আমি আর কিছু বেশি টাইম নষ্ট করছি না। সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি পিডিএফ কন্টেন্ট চাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে মেসেজ করো। হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেখো ডিসক্রিপশনে দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপেও যেতে পারো, টেলিগ্রাম গ্রুপেও লিঙ্ক পাবে। এবং যদি পিডিএফ কন্টেন্ট যদি চাও এগুলোর, বা এই টাইমে যদি পিপিটি থেকে পড়ে নিতে পারো, ভিডিও থেকে পড়ে নিতে পারো, তাহলে এনাফ। যদি চাও তাহলে কিন্তু কমেন্ট করতে হবে, লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখো, কালকের পর থেকে আমরা শুরু করব। আর এই বইগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে, কেউ চাইলে অর্ডার করতে পারো। কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে নিতে পারো। দেখো, রক আর স্টোন থেকে আমরা শুরু করব। প্রথমে দেখো, রকের যে ক্লাসিফিকেশন, এখান থেকে কিন্তু একটা 1 নম্বরের কোশ্চেন পাক্কা আসেই আসে প্রতি বছর। এবছরও আসতে পারে। কোশ্চেন দেখো, যেহেতু 90 মিনিট সময় হয়ে গেছে এক্সামের, কোশ্চেন কিন্তু ইজি হবে। জানলে করতে পারবে, না জানলে তুমি করতে পারবে না। কোশ্চেন ক্যালকুলেটিভ টাইপ, হয়তো 1-2 তোমার সময় নষ্ট করার জন্য তোমাকে দেবে, তবেই সেখানে যদি সময় নষ্ট করতে চাও তুমি কিন্তু কম্পিটিশন থেকে বাইরে। যদি জানো একদম গুণ বা ভাগের মাধ্যমে একদম নর্মাল ফর্মুলাতে যদি থাকে, তবেই চেষ্টা করো, নাহলে কিন্তু চেষ্টা করো না। কারণ ডেটা টাইপ কোশ্চেনগুলো সমস্ত অ্যাটেন্ড করে নাও, লাস্টে যদি তোমার কাছে সময় থাকে তখন তুমি ক্যালকুলেটিভ কোশ্চেনগুলোতে যাও। 1 বা 2 ক্যালকুলেটিভ কোশ্চেন প্রতি বছরই থাকে কোশ্চেনে কেএমসিতে, যেগুলো নিয়ে লোকজন গিয়ে সময় নষ্ট করে ফেলে। কিন্তু সেখানে 2 ঘন্টা সময় ছিল, এখন সেটা 90 মিনিট সময়, 1.5 ঘন্টাই টাইম তোমার কাছে। তো বেশি সময় নেই। যেগুলো ডেটা টাইপ কোশ্চেন, যেগুলো অ্যাকচুয়াল তুমি জানো সেগুলোই করো। নেগেটিভ করে কোনো লাভ নেই, যেহেতু এখানে কাট অফ বলো যাই বলো অনেক বেশি কম্পিটিশন, অনেক হাই লেভেলের। দেখো, এখানে রক দিয়ে শুরু করব। রকের দেখো ক্লাসিফিকেশন হচ্ছে জিওলজিক্যাল ক্লাসিফিকেশন আছে, ফিজিক্যাল ক্লাসিফিকেশন আছে, আর কেমিক্যাল ক্লাসিফিকেশন। এর মধ্যে দেখো, জিওলজিক্যাল ক্লাসিফিকেশনে ইগনিয়াস, সেডিমেন্টারি, মেটামরফিক রক। আর ফিজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে স্ট্র্যাটিফাইড, আনস্ট্র্যাটিফাইড, ফলিয়েটেড। আর কেমিক্যালের মধ্যে আছে দেখো সিলিসিয়াস, আর্জিলেসিয়াস, ক্যালকেরিয়াস। এটা হচ্ছে নর্মাল ক্লাসিফিকেশনের আমি একটা চার্ট প্রোভাইড করেছি। এরপরে দেখো, নর্মাল টেবিলের মাধ্যমে ডিটেলস দেবো একদম কম টাইমের মধ্যে পুরো জিনিসটাকে কভার করে নেওয়ার জন্য। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, বা আমাকে হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করতে পারো, আমি এগুলো দিয়ে দেবো সমস্ত ডেটা। দেখো, ইগনিয়াস রক কি হয়, ম্যাগমা বা লাভা কুলিং হয়ে ইগনিয়াস রক তৈরি হয়। সেটা এবারে আর্থের ডেপথে হতে পারে, আর্থ থেকে স্যালো ডেপথে হতে পারে, আর্থের সারফেসে হতে পারে। প্লুটোনিক দেখো ইন্ট্রুসিভ। ইন্ট্রুসিভ মানে কি, অনেক ডেপথে গিয়ে জমা হয় ম্যাগমা বা লাভাটা, সেটা হচ্ছে ইন্ট্রুসিভ। আর হাইপোবাসাল স্যালো ডেপথে। এটা কিন্তু স্যালো ডেপথে বললে হাইপোবাসাল হয়, এটা কিন্তু আসে স্যালো ডেপথে। এটা হচ্ছে প্লুটোনিক মানে ইন্ট্রুসিভ, আর ভলকানিক মানে হচ্ছে এক্সট্রুসিভ। ভলকানিকে মনে রাখবে সবসময়, ভলকানিক সোর্স থেকে কিন্তু লাইট ওয়েট এগ্রিগেট পাওয়া যায়। যেখানে রক বা এগ্রিগেট বলো, সেটা পরীক্ষায় আসে যে লাইট ওয়েট এগ্রিগেট কোত্থেকে পাওয়া যায়, সেটা কিন্তু ভলকানিক সোর্স থেকে পাওয়া যায়। দেখো, এক্সাম্পল যদি দেখি প্লুটোনিকে, গ্রানাইট, গাবরু, পেগমাটাইট, সাইনাইট আর রায়োলাইট। আর হাইপোব্যাসাল কি, ডলেরাইট। ভলকানিকের দেখো ব্যাসাল্ট, পিউমাইস, অ্যাপেটাইট, ট্র্যাপ। এই পিউমাইস কিন্তু লাইট ওয়েট এগ্রিগেট। দেখো, কি ফিচার্স কি হয়, হচ্ছে যদি প্লুটোনিক হয় তাহলে কোর্স গ্রেন ক্রিস্টালাইন স্ট্রাকচার হবে। আর যদি হচ্ছে হাইপোবাসাল হয়, ফাইন গ্রেন ক্রিস্টালাইন স্ট্রাকচার হবে। আর যদি ভলকানিক হয় তাহলে আরো এক্সট্রিমলি ফাইন গ্রেন স্ট্রাকচার হবে, যে স্ট্রাকচারটা থাকে সেটা এক্সট্রিমলি ফাইন গ্রেন হবে। দেখো, সেডিমেন্টারি রকের ক্লাসিফিকেশন, সেডিমেন্টারি রকটা কি, ডিপোজিশন, সেডিমেন্ট জমা হতে হতে যেটা রকটা তৈরি হয় সেটা হচ্ছে সেডিমেন্টারি রক। তার মধ্যে দেখো, মেকানিক্যাল আছে, মেকানিক্যাল বা ক্লাস্টিক বলে, কেমিক্যাল বা নন ক্লাস্টিক, আর হচ্ছে অর্গানিক। মেকানিক্যালে দেখো স্যান্ডস্টোন, সেন্ট, সেল, কংগ্লোমেরেট, এগুলো হয় এক্সাম্পলের। আর হচ্ছে সেডিমেন্টারি কেমিক্যাল যদি হয়, কেমিক্যাল বা নন ক্লাস্টিক ক্লাসিফিকেশন যদি বলো, সেখানে জিপসাম, ডলোমাইট, লাইমস্টোন। আর অর্গানিক হলে চক বা কোরাল লাইমস্টোন যেগুলো হয় সেগুলো। এবারে হচ্ছে দেখো, এখানে যে কি ফিচার্স আছে সেখানের মধ্যে, মেকানিক্যাল হলে এটা কি অ্যাকুমুলেশন অ্যান্ড সিমেন্টেশন অফ ফ্র্যাগমেন্টস। অ্যাকুমুলেশন বা সিমেন্টেশন অফ ফ্র্যাগমেন্টস হয়ে সেটা হচ্ছে হলে সেটা মেকানিক্যাল বলে। এবার মিনারেল যদি ডিজলভ মিনারেল ওয়াটারের মধ্যে যদি সুপার স্যাচুরেটেড বা প্রেসিপিটেটেড হয়, তখন সেটা হচ্ছে কেমিক্যাল বা নন ক্লাস্টিক। আর যদি অর্গানিক মেটেরিয়াল অ্যাকুমুলেশন হয়ে যদি হয়, তাহলে সেটা অর্গানিক ক্যাটাগরির মধ্যে, সাব ক্যাটাগরির মধ্যে পড়ে। আর মেটামরফিকের দেখো,
মেটামরফিক কি? হিট আর প্রেসারের জন্য যে ট্রান্সফরমেশন হয় সেটা হচ্ছে মেটামরফিক। এটা ফলিয়েটেড আর নন ফলিয়েটেড হতে পারে। ফলিয়েটেডের উদাহরণ নিস, সিস্ট আর স্লেট। আর নন ফলিয়েটেড এর মধ্যে মার্বেল আর কোয়ারজাইট। হচ্ছে দেখো, ফলিয়েটেড মানে হচ্ছে লেয়ার স্ট্রাকচার হবে, আর নন ফলিয়েটেড মানে কোনো ভিজিবল লেয়ার্স দেখা যাবে না। এটা কিন্তু পুরো দেখো, পুরো ডেটাটা একটা টেবিলে আমি কনভার্ট করে দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট। এর এক্সাম্পলটা ইম্পর্টেন্ট, এটার হচ্ছে ডেসক্রিপশনটা ইম্পর্টেন্ট, বা অরিজিন যেটা বলো যেভাবে তৈরি হয়েছে সেটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে সাব ক্লাসিফিকেশনগুলো ইম্পর্টেন্ট। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ১ নম্বর এখান থেকে প্রতি বছর আসে কোশ্চেনে। তারপর দেখো, ফিজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে স্ট্র্যাটিফাইড রক, আনস্ট্র্যাটিফাইড রক, ফলিয়েটেড রক বলেছিলাম। স্ট্র্যাটিফাইড মিনস কি? ডিস্টিংক্ট লেয়ার, লেয়ারগুলোকে দেখা যাবে। ঠিক আছে? এর এক্সাম্পল কি? সেডিমেন্টারি রক হচ্ছে মোস্ট প্রবাবলি স্ট্র্যাটিফাইড রক হয়, সেটা হচ্ছে লাইমস্টোন, স্যান্ডস্টোন আর হচ্ছে ডলোমাইট। আনস্ট্র্যাটিফাইড দেখো, কান্ট ইজিলি স্প্লিট, এটা কোন ইজিলি স্প্লিট হবে না লেয়ারগুলো। এর ক্রিস্টালাইন অ্যান্ড কম্প্যাক্ট গ্রেন হবে। আর এর উদাহরণ কিন্তু ইগনিয়াস রক হয়। ইগনিয়াস রক হচ্ছে গ্রানাইট, গ্যাব্রু, সাইনাইট, ব্যাসাল্ট, মার্বেল এটসেট্রা। ফলিয়েটেড রক, ফলিয়েটেড রক দেখো এর লেয়ারে হয়, লেয়ারটা কিন্তু হচ্ছে টেন্ডেন্সি থাকে স্প্লিট হয়ে যাওয়া, মানে ভেঙে যাওয়া। ওই লেয়ার বাই লেয়ার স্প্লিট হয়ে যেতে পারে, সেটা হচ্ছে ফলিয়েটেড। এক্সাম্পল হচ্ছে নিস, ফাইলাইট আর হচ্ছে সিস্ট। অল মেটামরফিক রকস হ্যাভ ফলিয়েটেড, অল মেটামরফিক রক ফলিয়েটেড হয় এক্সেপ্ট কোয়ারজাইট আর মার্বেল। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট লেকচার। লেকচারটাও খুব ইম্পর্টেন্ট আর ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে দেখো, কেমিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আছে সিলিসিয়াস, যেটা হচ্ছে সিলিকা প্রিডমিনেন্ট হলে সিলিসিয়াস রক বলে। ক্লে, ক্লে আর অ্যালুমিনা যদি প্রিডমিনেন্ট হয় তাহলে আর্জিলিসিয়াস রক। আর ক্যালসিয়াম বা লাইম যদি হয়, ক্যালসিয়াম অক্সাইড, তাহলে হবে ক্যালকেরিয়াস রক। এখানে উদাহরণগুলো দেখে নাও। সিলিসিয়াস হচ্ছে গ্রানাইট, ব্যাসাল্ট, ট্র্যাপ, কোয়ারজাইট, নিস, সায়ানাইট, স্যান্ডস্টোন। আর্জিলিসিয়াস হচ্ছে সেল, স্লেট, ল্যাটেরাইট, কায়োলাইন। আর হচ্ছে ক্যালকেরিয়াস হলে লাইমস্টোন, মার্বেল, ডলোমাইট। এইগুলো হচ্ছে ক্যালকেরিয়াস রকের উদাহরণ। তারপরে দেখো, আমরা যেটা দেখব, মেটামরফিক রক, রক কোন প্যারেন্ট রক থেকে মেটামরফিক রক কনভার্ট হয়ে এগুলো হয়েছে। দেখো, গ্রানাইট, সায়ানাইট, কংগ্লোমারেট যদি হয় সেটা থেকে হয় মেটামরফিক হয়ে সেটা নিসে পরিণত হয়। ব্যাসাল্ট, ডলেরাইট হলে সিস্ট, লাইমস্টোন, ডলোমাইট, মার্ল এসব হলে মার্বেল, স্যান্ডস্টোন থেকে কোয়ারজাইট। এটা ইম্পর্টেন্ট, মার্বেলটা ইম্পর্টেন্ট, নিচটা ইম্পর্টেন্ট। গ্রানাইট বা সায়ানাইট থেকে নিচ, সেটা ইম্পর্টেন্ট। আর সেল থেকে স্লেট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই ওপরের 5টা মনে রাখতে হবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ফ্যালসাইট থেকে সিস্ট বা স্লেট, এটাও মনে রাখো। দেখো, তারপরে যে হার্ডনেস, যে আমাদের হয়, হার্ডনেসের যে স্কেল হয় 1 থেকে 10 পর্যন্ত হয়। এর মধ্যে দেখো, ট্যাল্কের হার্ডনেস 1, জিপসামের 2। ঠিক আছে? এই টোপাজের কোশ্চেনটা 1 বছর এসেছিল এসএসসি তে। ঠিক আছে? এখানে হার্ডনেসের যে স্কেলটা আছে সেটা কিন্তু মনে রাখতে হবে, 1 থেকে 10 পর্যন্ত হয়। সব থেকে হার্ড হয় ডায়মন্ড, যেটা 10। এটা মনে রাখতে হবে। তারপরে দেখো, এটা থেকে খুবই ইম্পর্টেন্ট, এটা 3টে স্টার দিয়ে রাখো। কোয়ালিটি অফ গুড বিল্ডিং স্টোন কি হয়? কম্প্রেসিভ স্ট্রেংথ 100 এমপি এর বেশি হতে হবে। অ্যাপিয়ারেন্স গুড আর ইউনিফর্ম কালার হতে হবে। হাই ডুরাবেল হতে হবে। হার্ডনেসটা কি? দেখো, 17 থেকে বেশি হলে হাই হার্ডনেস, 14 থেকে 17 হলে মিডিয়াম, লেস দেন 14 হলে পোর হার্ডনেস। এই হার্ডনেসটা মনে রাখতে হবে। পার্সেন্টেজ উইয়ার অ্যান্ড টিয়ার কত হবে? মিনিমাম 3%, নট গ্রেটার দেন 3%। ঠিক আছে? এটা হতে হবে। রেজিস্ট্যান্স টু ফায়ার হতে হবে, এটা 3% হয়, দেখে নিও একটুখানি। এই ডেটাগুলো ইম্পর্টেন্ট আছে। আর দেখো, স্পেসিফিক গ্র্যাভিটি, মিনিমাম স্পেসিফিক গ্র্যাভিটি 2.7, এটা 2.6 টু 2.9 এর মধ্যে একটা থাকে, এটা দেখে নিও। ওয়াটার অ্যাবজর্পশন কি হয়? 5%-এর থেকে বেশি হওয়া যাবে না। যদি 10%-এর বেশি হয়ে যায় সেটা কিন্তু রিজেক্ট হয়ে যায়, এটা খুব ইম্পর্টেন্ট। এটা 2.6 থেকে 2.9 থাকে অনেক সময় অপশানে ওয়ারেন্টিয়ার, এটা হচ্ছে ম্যাক্সিমাম 3%, নট গ্রেটার দেন 3% আছে, এটা দেখে নেবে। আর হচ্ছে ইউনিফর্ম স্ট্রাকচার, ফায়ার রেজিস্ট্যান্স হতে হবে, ওয়েদারিং রেজিস্ট্যান্স থাকতে হবে। আর টাফনেস কি বলছে? টাফনেস হচ্ছে 19-এর থেকে বেশি হলে হাই টাফনেস, 13 থেকে 19 হলে মিডিয়াম টাফনেস, আর 13 থেকে কম হলে লো টাফনেস হয়। এটা খুবই ইম্পর্টেন্ট।
কোয়ালিটি অফ গুড বিল্ডিং স্টোনের মধ্যে কম্প্রেসিভ স্ট্রেংথটা পড়ে, হার্ডনেস পড়ে, পার্সেন্টেজ ওয়ার অ্যান্ড টিয়ার পড়ে, স্পেসিফিক গ্র্যাভিটি দেয়, ওয়াটার অ্যাবজর্পশন দেয়, আর হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন 10%-এর বেশি হলে রিজেক্টেড হয়, এটাও পড়ে। আর কিন্তু টাফনেস ইন্ডেক্সেরও পড়ে। হাই টাফনেস কখন বলে? গ্রেটার দেন 19 যদি হয় টাফনেস, তখন তাকে হাই টাফনেস বলে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে দেখো, ইউজ অফ স্টোনের মধ্যেও অনেকগুলো ইম্পর্টেন্ট। মার্বেলটা যেমন, মার্বেল ডেকোরেশন ওয়ার্কে বা অর্নামেন্টাল ওয়ার্কে মার্বেল ইউজ হয়। গ্রানাইট কোথায় হয়? এইটা দেখো, এটা পড়েছে অনেকবার, বিল্ডিং, পিয়ার্স, ব্রিজ, অ্যাপার্টমেন্টে গ্রানাইট ইউজ হয়। কম্প্যাক্ট স্যান্ডস্টোন, এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রেফার ইন ফায়ার প্রুফিং এ। কম্প্যাক্ট স্যান্ডস্টোন। স্লেট কোথায় ইউজ হয়? স্লেট হচ্ছে রুপিং, ফ্লোর, ড্যাম্প প্রুফিং, পার্টিশন, এসবে স্লেট ইউজ হয়। স্লেটটা মনে রাখতে হবে। সিঙ্গেল দেখো, সিঙ্গেলটা এটা আছে ওয়াটার বাউন্ড পিবেলস, এটা অনেক জায়গায় আছে। সিঙ্গেলটা কি? ওয়াটার বাউন্ড পিবেলস, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর কোয়ারজাইট দেখো, কোয়ারজাইটটা ইম্পর্টেন্ট। মোস্ট ওয়েদার রেজিস্টিং ক্যারেক্টারিস্টিক কোয়ারজাইট প্রোভাইড করে। এই 4-5টা এখানে মনে রাখলেই হবে। তারপর দেখো, এখানে এই নোট পয়েন্টে যেগুলো দিয়েছি এগুলো খুবই ইম্পর্টেন্ট। জিপসাম হচ্ছে কেমিক্যালি প্রেসিপিটেটেড সেডিমেন্টারি রক, এটা কিন্তু আসে কোশ্চেনে। নিসের মধ্যে দেখো, ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ নিস প্রোভাইড করে। ল্যাটেরাইটে হচ্ছে মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে ল্যাটেরাইটের। আর স্লেট আর মার্বেল হচ্ছে পোর কন্ডাক্টর অফ ইলাস্টি ইলাস্টিসিটি ইলেকট্রিসিটি হবে, ইলেকট্রিসিটি হবে, পোর কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হবে এটা। কোয়ারজাইট ইজ এ মেটামরফিক রক অ্যান্ড ওর মোস্ট ওয়েদার রেজিস্টিং ক্যারেক্টারিস্টিক কার হয়? কোয়ারজাইটের হয়। এটা ইম্পর্টেন্ট। জিপসামটা ইম্পর্টেন্ট। আর নিচটা দেখো, ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ, এই তিনটে ইম্পর্টেন্ট মনে রাখবে। সিঙ্গেল দেখো, আগেই বলে দিয়েছি, ওয়াটার বাউন্ড পিবেলস হয়। মোরাম হচ্ছে ডিসেন্ট্রিগেটেড রকস হয়। আর রায়োলাইট হচ্ছে ক্রাস্ট গ্রানাইট হয়। এটা মনে রাখবে। আর এর ইউজেস গুলোও দেখো, রুপিং মেটেরিয়ালে ইউজ হয়, পেপার ব্লক ম্যানুফ্যাকচারিং এ হচ্ছে মোরাম। আর এখানে দেখো, এগ্রিগেট, রোড কনস্ট্রাকশন এগ্রিগেটে ক্রাস গ্রানাইট ইউজ হয়। এগুলো কিন্তু প্রতিটা ইম্পর্টেন্ট, একটাও ছাড়লে চলবে না, মনে রাখতে হবে, যে কোনো ভাবে কোশ্চেন আসতে পারে। তারপরে দেখো, এই যে টেস্ট গুলো হয় সেগুলোতে কি ফাইন্ড আউট করা হয়? ক্রাসিং যে স্ট্রেংথ টেস্ট হয়, কম্প্রেসিভ স্ট্রেংথ পাওয়া যায়। আমরা হার্ডনেস টেস্ট কি করি? ডোরিজ অ্যাব্রাশন টেস্ট করি, সেটা ওয়্যার অ্যান্ড টিয়ার অ্যাব্রাশন ভ্যালু পাওয়া যায়। টাফনেস দেখো, ইম্প্যাক্ট টেস্ট করি, সেটা রেজিস্ট্যান্স টু ইম্প্যাক্ট অর শক পাই। ওয়াটার অ্যাবজর্পশন কি? কতটা পার্সেন্টেজ অফ ওয়াটার অ্যাবজর্ব করতে পারছে সেটা দেখতে পাই, পোরোসিটি। তারপর অ্যাসিড টেস্ট, ওয়েদার রেজিস্ট্যান্স, অ্যাসিড টেস্টের দ্বারা ওয়েদার রেজিস্ট্যান্স। স্মিথ টেস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, সলিউবল ম্যাটার ফাইন্ড করার জন্য স্মিথ টেস্ট করি। ব্র্যাড টেস্ট হচ্ছে ওয়েদারিং আর ফ্রস্ট অ্যাকশনের জন্য ব্র্যাড টেস্ট করি, এটাও খুব ইম্পর্টেন্ট। এখান থেকেই 3-4টে খুব ইম্পর্টেন্ট, এই 3-4টে দেখে নিও। হার্ডলি 45 মিনিট থেকে 1 ঘন্টা রিমেনিং লেকচারটা হবে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তী সব সাবজেক্ট তাহলে আমি কভার করে দেবো। প্রতিটা সাবজেক্টের 1 ঘন্টার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ডেটা এই টাইমে পড়ার মতো রিভিশনের জন্য দরকার, সেগুলো আমি সমস্ত করিয়ে দেবো তাহলে। তারপর দেখো, কুয়ারিং কাকে বলে? কুয়ারিং হচ্ছে এক্সট্রাকশন, যেটা আমরা এক্সট্রাক্ট করি, ঠিক আছে, খাদান থেকে। এক্সট্রাকশন অফ লার্জ স্টোন ব্লক ফ্রম ন্যাচারাল রক বেড ইউজিং মেথড লাইক ডিগিং, এজিং অ্যান্ড ব্লাস্টিং, ঠিক আছে। আর ড্রেসিং কি? শেপ দিই আমরা কুয়ারিং করার পরে। আর সিজনিং কি? ন্যাচারাল ড্রাইং অফ স্টোন বাই এয়ার এক্সপোজার, মানে 6 থেকে 1 বছর ন্যাচারালি ড্রাইং করা হয়, সেটাকে সিজনিং বলে। এটাও জেনে রাখতে হবে। এগুলো ডেসক্রিপটিভ ওয়েতে পড়ে, কুয়ারিং, ড্রেসিং, সিজনিং, ঠিক আছে। শেপ অ্যান্ড সাইজ যখন প্রোভাইড করি তখন সেটা ড্রেসিং। কুয়ারিং যখন খাদান থেকে আমরা এক্সট্রাক্ট করে নিয়ে আসি সেটা কুয়ারিং। আর সিজনিং হচ্ছে তারপরে এয়ার ড্রাইং করি 6 থেকে 12 মাস, সেটা হচ্ছে সিজনিং। তারপরে দেখো, এগুলো কয়েকটা ছোট ছোট জিনিস আমি বলে দিই। ন্যাচারাল বেড অফ স্টোন, আর্চে কি হয়? আর্চে ন্যাচারাল বেড অফ স্টোন রেডিয়াল হয়, আর কর্নিসে ভার্টিক্যাল হয়, আর স্টোন ম্যাসোনারি ওয়ার্কে হরাইজন্টাল হয়। ন্যাচারাল বেড অফ স্টোন, এটা ইম্পর্টেন্ট, কোশ্চেনে এমসিকিউ এতে আসে, সেই জন্য আমি এখানে টেবিল হিসাবে দিয়ে দিয়েছি। তারপর দেখো, টাইপ অফ স্টোন, কোন ক্ষেত্রে কি 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 টাইপের স্টোন ইউজ করা হয়? কার্ভিং যদি হয় তাহলে সফট টাইপের স্টোন ইউজ করি। আর্চ যদি হয় লাইট ওয়েট স্টোন। রিটেনিং ওয়ালে দেখো, রিটেনিং ওয়ালে হেভি স্টোন ইউজ করি। আর রাবেল মেসোনারিতে
হার্ড স্টোন ইউজ করি। এগুলো হচ্ছে মনে রাখতে হবে। তারপরে দেখো স্টোন এখানেই এতটুকু করলেই এনাফ আমার মনে হয় এই পরীক্ষার টাইমটাতে। কারণ এর থেকে বিশাল কিছু ডেসক্রাইবটিভ ওয়েতে পড়ে তুমি আর মনে রাখতে পারবে না। রিভিশনের জন্য এটাই কিন্তু বেস্ট। তারপরে দেখো টিম্বার থেকে আমরা যদি করি, ট্রির যে ক্লাসিফিকেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই ক্লাসিফিকেশন অফ ট্রিজ দেখো, মোড অফ গ্রোথের রেসপেক্টে আমরা যদি বলি এন্ডোজিনিয়াস আর এক্সোজিনিয়াস। এক্সোজিনিয়াস আবার দু প্রকারের হয়, ডেসিডিয়াস আর কনিফার্স। দেখো এন্ডোজিনিয়াস কি বলছে, গ্রো ইনওয়ার্ড, ইনওয়ার্ডে গ্রো হলে সেটাকে এন্ডোজিনিয়াস। যেমন বাম্বু, বাঁশ গাছ দেখেছো, বাম্বু, কেন, ঠিক আছে, এই সবগুলো হচ্ছে এন্ডোজিনিয়াস। আর হচ্ছে এক্সোজিনিয়াস কি, আউটওয়ার্ডে গ্রো হলে সেটাকে বলে এক্সোজিনিয়াস। দেখো এভরি ইয়ারে একটা করে রিং ফরমেশন হয়, মোস্টলি ইউজ ইন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কে। তাহলে কি ইউজ হয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কে? দেখো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কে এক্সোজিনিয়াস ট্রি ইউজ করা হয়। এক্সোজিনিয়াস আবার দেখো দু প্রকারের, কনিফার্স আর ডেসিডিয়াস। তাহলে এক্সোজিনিয়াস ডেসিডিয়াস ইউজ করা হয় ইঞ্জিনিয়ারিং পারপাসে, কারণ হার্ডউড প্রোভাইড করে এটা। কনিফার্স হচ্ছে সব টাইপের উড হয়, সাচ আস দেওদার। আর হচ্ছে ডেসিডিয়াস হচ্ছে ওক আর টিক। তারপর দেখো কনিফার্স আর ডেসিডিয়াস এর মধ্যে সফটউড আর হার্ডউড এর মধ্যে যে পার্থক্যগুলো, এক্সাম্পল গুলো আগেই আমি বলেছি, দেখে নিও। দেখো কনিফার্সে কি হয়, নিডিল শেপ পাতা, পাতাগুলো নিডিল শেপের হয়। আর এটা কি ফ্ল্যাট আর ব্রড, বড় সাইজের পাতা, ফ্ল্যাট বড় বড় সাইজের হয়। আর এটা কি এভারগ্রিন হয়, সব সময় পাতা থাকে। আর এখানে দেখো অ্যাটামে পাতা ঝরে যায় আর স্প্রিং এ আবার রিঅ্যাপিয়ার হয়। কালার কি হয়, কনিফার্স হলে কালার লাইট কালারের হয়, আর ডেসিডিয়াস হলে ডার্ক কালার হয়। ওয়েট, যেহেতু এটা সফটউড এর ওয়েট দেখো লাইট, এটার হচ্ছে হেভি। অ্যানুলার রিং এর ডিস্টিংক্ট হয়, এর ইনডিস্টিংক্ট হয়। হার্ডউডের ক্ষেত্রে ইনডিস্টিংক্ট, দেখাই যায় না প্রায়। মেডুলারি রিং এর ইনডিস্টিংক্ট, এর ডিস্টিংক্ট। স্ট্রেন দেখো হার্ডউডের স্ট্রেংথ মোটামুটি ভাবে অল্প হলেও বেশি, ইকুয়ালি স্ট্রং হয়। উইক ফর শিয়ার স্ট্রেংথ, শিয়ার স্ট্রেংথে উইক হয়, এটা ইকুয়ালি স্ট্রং। সব স্ট্রেংথ গুলোই ইকুয়ালি হয়। আর এখানে ইউজেস হচ্ছে বিম আর টেনশন মেম্বারে ইউজ করা হয়, এটা ফার্নিচার তে ইউজ করা হয়। তো মানে হার্ডউড কিন্তু ইঞ্জিনিয়ারিং এ ইউজ করা হয়। এটা হচ্ছে দেখো এর ডেফিনেশনটা একটুখানি অল্প একটু মনে রাখো, আর হচ্ছে এক্সাম্পলটা মনে রাখলেই পরীক্ষা পারপাসের জন্য এনাফ। তারপরে দেখো টিম্বারের যে ক্লাসিফিকেশন, প্রথমেই যে বেস্ট অন পজিশন দেখতে পাচ্ছ, এটা কিন্তু কেএমসি তে এসেছিল। স্ট্যান্ডিং টিম্বারটাকে হচ্ছে লিভিং ট্রি বলে, রাফ টিম্বার এটা ফেল ট্রি, আর কনভার্টেড যেটা টিম্বারের লগটাকে হয়, লগ অফ টিম্বার, সেটাকে হচ্ছে কনভার্টেড টিম্বার বা লাম্বার বলে। এটা কিন্তু কেএমসি তে এসেছিল একবার। ঠিক আছে, বেসড অন ইলাস্টিসিটি বেস করে দেখো, গ্রুপ এ আছে, যদি 12.5 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের থেকে বেশি হয় তাহলে গ্রুপ এ, 9.8 থেকে 12.5 হলে গ্রুপ বি, আর হচ্ছে 5.6 থেকে 9.8 হলে গ্রুপ সি। বেসড অন অ্যাভেলেবিলিটি দেখো এক্স ওয়াই জেড তিনটে হচ্ছে ভাগ আছে ক্লাসিফিকেশন। এর হচ্ছে কমন টিম্বার, যেটা হচ্ছে পার ইয়ারের প্রোডাকশন দেখো 1415 এমকিউ। আর হচ্ছে 355 থেকে 1415 হলে কমন। আর জেড হচ্ছে লেস কমন, মানে 355 এমকিউ পার ইয়ারে তার থেকে কম পাওয়া যায়, তাহলে হচ্ছে বেসড অন অ্যাভেলেবিলিটি বেসিসে এক্স ওয়াই জেড। দেখো বেসড অন ডুরাবিলিটি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টেস্ট হচ্ছে একটা গ্রেভিয়ার টেস্ট হয়, এটা ইম্পর্টেন্ট। আর যে স্যাম্পেলটা হয় পেসিমেনটা, সেটা 500 500 600, এটা আমি গ্রুপে জিজ্ঞাসা করেছিলাম, দেখবো অনেকেই ভুল বলেছে, শুধু একটা জানতো, একটাতে টিক মেরে দিয়েছে। দুটো স্যাম্পেল সাইজই পেসিমেন বানানো যেতে পারে, এই দুটো কিন্তু মনে রাখতে হবে। 600 500 ইন্টু 5, 650 ইন্টু 50 আর হচ্ছে 38 38 305। এবার এই ডুরাবিলিটি রেসপেক্টে দেখো, হাই ডুরাবেল কখন হয়, যখন অ্যাভারেজ লাইফ 10 বছর থেকে বেশি হয় তখন হাই ডুরাবেল। মডারেট হচ্ছে 5 থেকে 10 বছর হলে মডারেট ডুরাবেল। আর হচ্ছে 5 বছরের কম হলে লো ডুরাবিলিটি হয়। এরপরে দেখো বাকি যেগুলো আছে, বেসড অন সিজনিং ক্যারেক্টারিস্টিকের উপরে, হাই রিফ্র্যাক্টরি, মডারেট রিফ্র্যাক্টরি, লো রিফ্র্যাক্টরি, এটা অতটা ইম্পর্টেন্ট না। বেসড অন ট্রিটেবিলিটির রেসপেক্টটা দেখো, এখানে যে প্রিজারভেটিভ করা হয় সেখানে ওয়ার্কিং প্রেসারটা দেখো 1.05 নিউটন পার এমএম স্কোয়ার, এটা একটু মনে রেখো। এখানে ক্লাস এ থেকে ই পর্যন্ত 5টা ক্লাস আছে। আর দেখো বেসড অন অ্যাভারেজ অ্যানুয়াল রিলেটিভ হিউমিডিটি, এটা হচ্ছে রিসেন্ট এসএসসি তে কোশ্চেন এসেছিল, এর বেসিসে 4টে জোন আছে। 40-এর থেকে কম হলে জোন এ, 40 থেকে 50 হলে দেখো জোন 2, আর জোন 3 হচ্ছে 50 থেকে 67, আর জোন 4 হচ্ছে 67%-এর বেশি হলে সেখানে হচ্ছে জোন 4। এই 4টে জোনে ভাগ করা হয়। রিসেন্ট কোনো কোশ্চেন থেকে যদি কোশ্চেন তোলে, এইসব কোশ্চেন চলে আসতে পারে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি।
এটা কিন্তু দেখে নিও। তারপরে দেখো স্ট্রাকচার অফ উড যদি ম্যাক্রো স্ট্রাকচার করি তাহলে কি প্রথমে সবার ইনার পোর্শনে থাকে পিত, পিতটাকে কভার করে হার্টউড, তাকে কভার করে সফটউড, তারপরে থাকে ক্যাম্বিয়াম লেয়ার, তারপরে ইনার বার্ক, আউটার বার্ক, আর এর মধ্যে মেডুলারি রেজ আছে আর অ্যানুলার রিং আছে। দেখো ইনার মোস্ট সেন্ট্রাল ডেড পোর্শন সেটা হচ্ছে পিত, এটা হচ্ছে পিত। পিতটাকে কভার করে যে হালকা তোরা একটু ডার্ক কালার আছে এটা কিন্তু হার্টউড, তারপরে আছে সফটউড, দেখো সফটউড, তারপরে হচ্ছে স্যাপউড আছে। এটা এটা কি হয় স্যাপউডে দেখো হার্টউড আর যে ক্যাম্বিয়াম লেয়ার তার মধ্যে এটা হচ্ছে লেয়ার হচ্ছে স্যাপউড, ঠিক আছে। আর হার্টউড হচ্ছে পিতকে সারাউন্ডিং করে যেটা পোর্শন লিটল বিট ডার্কার কালার দেখো ওটা হচ্ছে হার্টউড। ক্যাম্বিয়াম লেয়ার, স্যাপউড আর ইনার বার্কের মধ্যে যে লেয়ার সেটা হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার। আর ইনার বার্ক হচ্ছে যেটা ছাল আমরা বলি ইনার পোর্শন, ইনার পোর্শনে হচ্ছে ইনার স্কিন, আর আউটার স্কিনটা হচ্ছে যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই সেটা হচ্ছে আউটার বার্ক। ম্যাডুলারি রেস দেখো রেডিয়াল ফাইবার, রেডিয়াল ফাইবার যেগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাডুলারি রেস, এটা দেখো দেখানো আছে। এই যে এগুলো যেগুলো এগুলো হচ্ছে ম্যাডুলারি রেস, আর অ্যানুলার রিং হচ্ছে সার্কুলার যে রিংগুলো তৈরি হয়েছে এটা কিন্তু এজটাকে ডিটারমাইন করে। অ্যানুলার রিং এজটাকে ডিটারমাইন করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বাকি রোলগুলো একটুখানি দেখে নিও, ঠিক আছে। কোনটা অ্যাক্টিভ পার্ট কোনটা ডেড, ডেড পোর্শন হচ্ছে পিত, ঠিক আছে। অ্যাক্টিভ পার্ট স্যাপউডটা অ্যাক্টিভ পার্ট, আর হার্টউড রিজিডিটি প্রোভাইড করে, ইম্পার্টস রিজিডিটি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রোভাইড স্ট্রেংথ আর রিজিডিটি প্রোভাইড করে। আর ক্যাম্বিয়াম লেয়ারটাই পরবর্তীকালে সেটা স্যাপউডে পরিণত হয়। আর দেখো ইনার বার কি ট্রান্সপোর্ট করে, নিউট্রিয়েন্টস ট্রান্সপোর্ট করে। আর মেডুলারি রেজ অ্যানুলার রিং গুলোকে ধরে রাখতে সাহায্য করে, হোল্ড দ্য অ্যানুলার রিং টুগেদার। এই কয়েকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে দেখো প্রসেসিং অফ টিম্বারের মধ্যে প্রথমে কি হবে, ফেলিং অফ ট্রিজ, তারপরে সিজনিং করব, তারপরে কনভার্সন করব, তারপরে কি করব প্রিজার্ভেশন করব। ফলিং অফ ট্রিজ দেখো যখন আমরা গাছটাকে জেনারেলি কাটি তখন কি হয়, ওই গাছের ওয়েটের 50% কিন্তু ওর মধ্যে ময়েশ্চার থাকে, ঠিক আছে। অপটিমাম এজ অফ কাটিং ট্রিজ 50 থেকে 100 বছর হয়। আর দেখো কোন কোন মানে হিলি এরিয়া প্লেন এরিয়া হলে একটা গাছ কাটার নিয়ম থাকে স্যাপের মুভমেন্টের ওপরে, ঠিক আছে। এ করে আমরা সেখানে দেখো হিলি এরিয়াতে কি করি মিড সামারে গাছ কাটি, আর প্লেন এরিয়াতে করি মিড উইন্টারে। এটা স্যাপের স্যাপের কন্ডিশনের রেস্ট কন্ডিশন কখন হয় সেইটার রেসপেক্টে আমরা হচ্ছে কাটি। সিজনিং অফ টিম্বার দেখো ন্যাচারাল সিজনিং হয়, আর্টিফিশিয়াল সিজনিং হয়। ন্যাচারাল সিজনিং বাই এয়ার আর ওয়াটার হতে পারে, আর আর্টিফিশিয়াল ইলেকট্রিক্যাল সিজনিং, ক্লিন সিজনিং, কেমিক্যাল সিজনিং বাই বয়েলিং, এই চারটে প্রসেসে হয়। দেখো তারপর দেখো এই যে টেবিলটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন সম্ভবত এসেছিল, এই মুহূর্তে আমার মনে নেই। ব্রিটেল অর ইজি ব্রেক এটা মনে হয় এসেছিল বাই বয়েলিং হবে। দেখো এর মধ্যে আমি বলে দিই পুরোটাই। এয়ার সিজনিং করতে কিন্তু সময় বেশি লাগে, 4 থেকে 6 মাস ফেলে রাখতে হয় এয়ার সিজনিং হতে গেলে। এটা খুবই স্লো প্রসেস, ড্রব্যাক কি স্লো প্রসেস। দেখো ওয়াটার সিজনিং 2 থেকে 4 সপ্তাহ লাগে, এটা কিন্তু ব্রিটেল হয়ে যায় টিম্বার, ড্রব্যাক এটাই, ঠিক আছে। ইলেকট্রিক্যাল সিজনিং দেখো 5 থেকে 8 ঘন্টায় হয়ে যায়, কিন্তু কি হয় এখানে স্প্লিটিং হয়ে যেতে পারে টিম্বারে, এটা হচ্ছে ড্রব্যাক। ক্লিন সিজনিং দেখো এটা হচ্ছে কি হয় লার্জ স্কেল প্রোডাকশন করতে পারি, র্যাপিড খুবই ফাস্ট প্রসেস। ক্লিন সিজনিং 3 থেকে 12 দিনে হয়ে যায়। এখানে ড্রব্যাক হচ্ছে কেস হার্ডেনিং হতে পারে। কেমিক্যাল সিজনিং দেখো 30 থেকে 40 দিন সময় লাগে, এটা এক্সটার্নাল ক্র্যাক হতে পারে। আর বাই বয়েলিং 3 থেকে 4 ঘন্টায় হয়ে যায়, কিন্তু ব্রিটেল আর ইজিলি ব্রেক হতে পারে। এইটা মনে হয় পড়েছিল সম্ভবত, আমার মনে নেই। দেখো স্প্লিটিং অফ টিম্বার ইলেকট্রিক্যাল সিজনিং করলে স্প্লিটিং অফ টিম্বার হয়ে যায়, এটা মনে রাখবে। কেস হার্ডেনিং কোথায় হয়, ক্লিন সিজনিং এ কেস হার্ডেনিং হয়ে যায়। ব্রিটেল অ্যান্ড ইজি ব্রেক হয়ে যায় বাই বয়েলিং এ 3 থেকে 4 ঘন্টায় কিন্তু এটা হয়ে যায়। এটা দেখো আনইকোনমিক্যাল বয়েলিং, নট এফেক্টিভ ফর লার্জ কোয়ান্টিটি প্রোডাকশনের জন্য কিন্তু এফেক্টিভ না, ঠিক আছে। এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো কনভার্সন অফ টিম্বার যদি করি আমাদের সয়িং মেথড,
চারটে মেথড আছে, অর্ডিনারি সোয়িং, কোয়ার্টার সোয়িং, ট্যানজেনশিয়াল সোয়িং, রেডিয়াল সোয়িং। এখান থেকে দুটো কোশ্চেনই বেশি আসে, কোন ক্ষেত্রে স্ট্রেংথ বেশি পাই, কোন ক্ষেত্রে ওয়েস্টেজ বেশি হয়, এই দুটো আমি দেখবো। দেখো রেডিয়াল সোয়িং এ সব থেকে বেশি স্ট্রেংথ পাই রেডিয়াল সোয়িং। রেডিয়াল সোয়িং যদি করি সব থেকে বেশি স্ট্রেংথ পাই, ট্যানজেনশিয়াল সোয়িং করলে সব থেকে কম আমরা স্ট্রেংথ পাই। ঠিক আছে, আর হচ্ছে ওয়েস্টেজ কোথায়, রেডিয়াল সোয়িং এ ওয়েস্টেজ সব থেকে বেশি হয়, অর্ডিনারি সোয়িং এ ওয়েস্টেজ সব থেকে কম হয়। এই দুটো জিনিস মনে রাখলেই হবে, এই দুটো জিনিস মোটামুটি মনে রাখলেই এখান থেকে হয়ে যাবে। তারপর দেখো প্রিজার্ভেশন অফ টিম্বার। প্রিজার্ভেশন দেখো কি কি আমরা প্রিজারভেটিভ ইউজ করি। দেখো কোল তার ইউজ করি, কোল তার টিম্বার প্রিজারভেটিভে ইউজ করা হয়, এটা কোশ্চেন এসেছে। ঠিক আছে, এখান থেকে শুধু নামগুলো জেনে রাখো। কোল তার ইউজ করি, কেরোসিন অয়েল ইউজ করি, কেরোসিন অয়েলটা উড আর কোল থেকে ডিরাইভড করা হয়। কেমিক্যাল সল্ট, কেমিক্যাল সল্ট কি কি, বোরেট আর অ্যামোনিয়াম সালফেট ইউজ করা হয়, এটা কিন্তু আসে কোশ্চেনে। কপার সালফেট, জিঙ্ক ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, এসব কিন্তু কেমিক্যাল সল্ট ইউজ করতে পারি। আর কি করতে পারি দেখো, অয়েল পেন্ট ইউজ করতে পারি, সলিগনাম পেন্ট ইউজ করতে পারি। অ্যাসকু ট্রিটমেন্টটা দেখো, অ্যাসকু ট্রিটমেন্ট হচ্ছে আর্সেনিক কপার সালফেট ট্রিটমেন্ট। এটা দেখো 1 পার্ট হাইড্রেটেড আর্সেনিক পেন্টক্সাইড আর 3 পার্ট কপার সালফেট আর 4 পার্ট পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করা হয়, 1:3:4 করে একটা সলিউশন বানানো হয়। সেই সলিউশনটাকে দেখো 6 পার্ট মিক্সিং করা হয় 100 পার্ট ওয়াটারের সাথে, মানে সিক্স পার্ট যদি সলিউশনটা ইউজ করি তাহলে 100 পার্ট ওয়াটারের মধ্যে মিক্স করে সেটাকে ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়। স্যার এবেল প্রসেস দেখো, স্যার এবেল প্রসেসে মোস্ট ফায়ার রেজিস্টিং টিম্বার পাওয়া যায় স্যার এবেল প্রসেসে, এটা কিন্তু কোশ্চেনে আসে। সেখানে কি করা হয়, সোডিয়াম সিলিকেটের সলিউশন ইউজ করা হয়। দেখো বুচেরি প্রসেসে দেখো, এখানে কি করা হয়, প্রিজার্ভেশন অফ গ্রিন টিম্বার বাই হাইড্রোস্ট্যাটিক প্রেসার অফ লিকুইড প্রিজার্ভেশন। লিকুইড প্রিজার্ভেশন সলিউশন হাইড্রোস্ট্যাটিক প্রেসারের মাধ্যমে অ্যাপ্লাই করা হয়। ওই লিকুইড সলিউশনটা জেনারেলি কপার সালফেট সলিউশন ইউজ করা হয়। বেথাল প্রসেস দেখো, বেথাল প্রসেসেও সেম ওই প্রিজার্ভেশন করা হয়, আর কিছুই না, ওটাও একটুখানি দেখে নিও। বেথাল প্রসেস হচ্ছে ফুল সেল প্রসেস বলে ওটাকে। এখানে কি করে বেথাল প্রসেসে, কেরোসেট টিপিক্যালি কেরোসেট ইউজ করে ডিকে ডিকে অফ টিম্বার ইনসেক্ট আর মেনিন বোরাস থেকে ওটাকে হাত থেকে বাঁচায়। এরপরে দেখো যেটা চলে এসছে স্লাইডে, এফেক্টিভনেস। এফেক্টিভনেস অফ প্রিজার্ভেশন মেথড, এফেক্টিভনেস সব থেকে প্রেসার অ্যাপ্লিকেশন করলে সব থেকে এফেক্টিভ হয় প্রিজার্ভেশন ইউজ করার। তারপরে দেখো হট অ্যান্ড কোল্ড ট্রিটমেন্ট আছে, ডিপিং আছে, স্প্রেইং আছে, ব্রাশিং। সব থেকে লিস্ট এফেক্টিভ হচ্ছে ব্রাশিং এর দ্বারা হয়, সব থেকে হাই এফেক্টিভনেস প্রেসার অ্যাপ্লিকেশনের দ্বারা পাওয়া যায়। তারপরে দেখো ডিফেক্টস, যদি টিম্বারের ডিফেক্ট গুলো বলি তাহলে ন্যাচারাল ফোর্সেস যদি হয়, নট হতে পারে। হ্যাঁ, ব্রাঞ্চ যদি গাছের ডাল যদি কেটে দাও সেখান থেকে নট তৈরি হয়। ফ্রক্সিনেস দেখো, রেড বা ব্রাউন স্পট হয়ে যেতে পারে। ঠিক আছে, ড্রক্সিনেস, হোয়াইট ডিকে স্পট, রিঙ্গেল হচ্ছে ইঞ্জুরি, ইয়ং এজে যদি তুমি ইঞ্জুরি থাকে কিছু। এই কটা জিনিস ইম্পর্টেন্ট ন্যাচারাল ফোর্সেস এর দ্বারা, এগুলো কিন্তু পড়ে নিও একটুখানি। তারপরে দেখো কি আছে, সেক। সেক হচ্ছে লংডিচুডিনাল সেপারেশন, লংডিচুডিনাল সেপারেশন হলে সেক্স বলে, এটা কিন্তু আসে। সেক্স এটাকে হচ্ছে লংডিচুডিনাল সেপারেশন। হার্ট সেক দেখো, হার্ট সেক এখানে কি বলছে, হার্ট সেক হচ্ছে স্টার্ট প্রোপাগেটিং ফ্রম পিথ, পিথ থেকে স্যাপুটের অ্যালং এ যদি স্যাপুটের অ্যালং এ যদি ব্রেক হয় তাহলে দেখো হার্ট সেক। এটা কি বলছে, মানে পিথ থেকে শুরু হয়ে কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে, পিতে ম্যাক্সিমাম ক্র্যাকটা আসছে। স্টার সেকে দেখো তার ঠিক অপোজিট, ভেতরের দিকে গিয়ে কিন্তু এটা ক্র্যাকটা হচ্ছে না আর। স্টার সেকটা তার অপোজিট, হার্ট সেকের অপোজিট হচ্ছে স্টার সেক। কাপ সেকটা দেখো, কাপ সেকে কি হচ্ছে, সেপারেট দ্য গ্রোথ রিং পার্সিয়ালি, অল্প কিছু জায়গা সেপারেট হয়ে গেছে। আর কাপস রিং সেক দেখো পুরোটা অ্যানুলার রিং বরাবর পুরোটা সেপারেট হয়ে গেছে। ছবিগুলো দেখেই বুঝে যাবে, এটা কিন্তু মনে রাখবে। হার্ট সেক আর স্টার সেকের ডেফিনেশন দিয়ে কোশ্চেন আসে। হার্ট সেকে কি, আউটার এজে ওয়াইডার ক্র্যাক হবে, ইনারের দিকে ন্যারোয়ার হয়ে যাবে, তার অপোজিটটা হচ্ছে হার্ট সেকে হবে। আর কাপ সেকে কি, সেপারেট হবে, পার্সিয়ালি সেপারেট হবে,
গ্রোথ রিং গুলো। আর হচ্ছে রিং সেকে কি হবে, পুরোটা অ্যানুলার রিংটা পুরোটা জুড়ে সেপারেট হয়ে যাবে, সেটা হচ্ছে রিং সেক। তারপরে দেখো দেখো ডিফেক্টস ডিউ টু ফাঙ্গিতে এখানে ড্রাই রডটা খুব ইম্পর্টেন্ট, পাউডার ফর্ম করে দেয়। কিসের জন্য হয়, ল্যাক অফ ভেন্টিলেশন যদি হয় তাহলে এটা পাউডার ফর্ম হয়ে যায়। কপার সালফেট সলিউশন ইউজ করা হয়, অ্যাপ্লাই করা হয় কপার সালফেট সলিউশন টিম্বারটাকে ড্রাই রটের হাত থেকে বাঁচানোর জন্য। ঠিক আছে, ওয়েট রড গ্রেইস পাউডার ব্রাউন পাউডার হয়ে যায়। অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং কন্ডিশনের জন্য এটা কিন্তু ওয়েট রড, এই ড্রাই রড আর ওয়েট রডটা পড়ে নিও, এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো ডিউ টু সিজনিং এর টাইমে কি কি হতে পারে, বো হয়, কেস হার্ডেনিং হয়, চেক, কাফ, হানিকাম্বিং, স্প্লিট অ্যান্ড টুইস্টিং। হানিকাম্বিং কি, সেপারেশন অফ ফাইবার্স ইন দ্য ইন্টেরিয়ার রিজনে ফাইবারগুলো যদি সেপারেট হয়ে যায় তখন হানিকাম্বিং। বো হচ্ছে দেখো কার্ভেচার টাইপের একটা শেপ হয়ে যায় লেন্থ বরাবর, সেটা হচ্ছে বো। কনভার্সনের সময় দেখো চিপ মার্ক হতে পারে, সারফেসে যদি চিপ টাইপের মার্ক হয়ে যায় সেটা চিপ মার্ক বলে। ডায়াগোনাল গ্রেন, টন গ্রেন, ওএন এইসব হতে পারে। আর ডিউ টু ইনসেক্টের জন্য বিটেলস, মেরিন বোয়ার্স, টার্মাইটস এগুলো হতে পারে। এই ইনসেক্টের থেকে বাঁচানোর জন্য কিন্তু ডিডিটি সলিউশন ইউজ করা হয়, ডিডিটি সলিউশন, এটাও কোশ্চেনে এসছে, এটা মনে রাখবে। তারপরে দেখো কিছু কিছু আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিচ্ছি আর যেগুলো টিম্বার থেকে আসার চান্স আছে। প্রপার্টিজ অফ টিম্বারে যদি ময়েশ্চার কন্টেন্ট দেখি, IS 399 বলা আছে যে ওয়েট অফ টিম্বার আমরা কখন, ওয়েট অফ টিম্বারটাকে আমরা নিই সেটা যখন হচ্ছে 12% ময়েশ্চার কন্টেন্টে আমরা আনতে পারি টিম্বারটাকে, সেইটাতে ওয়েট অফ টিম্বারটা নেওয়া হয়। এটা ইম্পর্টেন্ট, খুবই পরে। ঠিক আছে, ওয়েল সিজন টিম্বার কখন বলা হয়, যখন ময়েশ্চার 10 থেকে 12% থাকে তখন তাকে ওয়েল সিজন টিম্বার বলি। ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট ফর দ্য মোস্ট অফ দ্য টিপিক্যাল টিম্বার ভ্যারিজ ফ্রম 10 to 20% ভ্যারি করে ময়েশ্চার। এবার ময়েশ্চার দুটো ফর্মে থাকে, ফ্রি ময়েশ্চার আর হাইগ্রোস্কোপিক ময়েশ্চার। ঠিক আছে, ফাইবার স্যাচুরেশন পয়েন্ট কাকে বলে, যখন দেখো সেল ক্যাভিটিটা ফ্রি ফ্রম ওয়াটার বা সি সেলটা স্যাচুরেটেড কন্ডিশনে থাকবে তখন সেটাকে ফাইবার স্যাচুরেশন পয়েন্ট বলি। এই ফাইবার স্যাচুরেশন পয়েন্ট কখন হয়, যখন ময়েশ্চার 25 থেকে 30% ময়েশ্চার থাকে তখন ফাইবার স্যাচুরেশন পয়েন্টটা পাওয়া যায়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই কটা জিনিস দেখে নিও এখান থেকে। মেনলি এখানে 12% ময়েশ্চার কন্টেন্টে আমরা টিম্বারের ওয়েটটা নিই, এটা হচ্ছে পরীক্ষায় পড়ে। আর ওয়েল সিজন টিম্বারে কত পার্সেন্ট ময়েশ্চার থাকে, 10 থেকে 12% থাকে। এই দুটো জিনিস অন্তত মনে রাখো এখান থেকে। দেখো তারপরে হচ্ছে IS 287 এ রেসপেক্টে স্ট্রাকচারাল এলিমেন্টে কতটা ময়েশ্চার আমরা থাকতে পারে তার বেসিসে এই দুটো ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে বলে আমি করেছি, নাহলে অনেক বড় টেবিল এটার আছে। ঠিক আছে, বিম আর রাফটারে 12 থেকে 20% আর ডোর আর উইন্ডোতে 8 থেকে 16%, এই দুটো এসএসসিতে এসছে, এখানেও আসতে পারে, তুমি দেখে নিও ইম্পর্টেন্ট এগুলো। দেখো এরপরে যেটা এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন অফ টিম্বার। দেখো বাবুল কোথায়, এগ্রিকালচার ওয়ার্কে বাবুল ইউজ করা হয় টিম্বার। ম্যাডুলারি, এই মালবেরি আর ওক হচ্ছে স্পোর্টস গুডে ইউজ করা হয়, এটা ইম্পর্টেন্ট মালবেরি আর ওকটা। টিক টিক দেখো মোস্ট ফায়ার রেজিস্ট, যে হোয়াইট অ্যান্ড রেজিস্ট্যান্স, সরি, মোস্ট হোয়াইট অ্যান্ড রেজিস্ট্যান্সে কিন্তু টিক মোর ডুরাবেল, এটা মোর ডুরাবেল আর ফায়ার রেজিস্ট্যান্সও হয়, আর ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স টু হোয়াইট অ্যান্ডও দেয়। দেখো ফায়ার রেজিস্ট্যান্স একটা, টিক, মোস্ট রেজিস্ট্যান্স টু হোয়াইট অ্যান্ডস, আর মোর ডুরাবেল। ঠিক আছে, 50 ইয়ার্স। ঠিক আছে, এটা কি হাউস কনস্ট্রাকশন, রেলওয়ে কনস্ট্রাকশন, এটা কিন্তু প্রচুর আসে, টিকের কোশ্চেনটা প্রচুর আসে। সিসামটা দেখো ইজিলি পলিশড আর হার্ডেস্ট হয়, এটা হার্ডেস্ট সিসাম। যদি হার্ডেস্ট অপশানে যদি হার্ডেস্ট জিজ্ঞাসা করে, যদি অপশানে সিসাম থাকে সিসামটা চুজ করতে হবে। বেন্টিক দেখো বোট, এটাও ইম্পর্টেন্ট, বোট। শাল হচ্ছে স্ট্রাকচারাল মেম্বারে ইউজ করি, 50% মোর স্ট্রং দ্যান টিক, টিকের থেকেও স্ট্রং হয় শাল। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে জ্যাক ইউজ করা হয়, রেলওয়ে স্লিপারে দেওদার, আর বালসা হচ্ছে এয়ারক্রাফটের মডেল ব্রিজ এইসবে হচ্ছে বালসা ইউজ করা হয়। এখান থেকে দেখো মালবেরি আর ওকটা দেখে নিও। টিক হচ্ছে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স টু হোয়াইট অ্যান্ড ফায়ার রেজিস্ট্যান্স হয়, আর বেন্টিকটা বোটে ইউজ করে। আর হচ্ছে দেখো দেওদার রেলওয়ে স্লিপার্স, বালসা মডেল এয়ারক্রাফট, জ্যাকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটা কিন্তু পুরোটাই ইম্পর্টেন্ট দেখতে গেলে, এখান থেকে কোশ্চেন আসে, এটা দেখে নিও। দেখো তারপরে দেখো প্লাইউড যদি দেখি, প্লাইউডের কিন্তু গ্রেটার ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স হয়, গ্রেটার ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স এটা পরে।
ঠিক আছে? শ্রিঙ্কেজ আর এক্সপানশনটা লেস হয়, কারণ এর যে আমরা ভিনার্সের লেয়ার গুলো আমরা প্লেস করি 90 ডিগ্রিতে ইচ আদার সাকসেসিভ লেয়ার গুলোকে প্লেস করি। প্লাইউড অ্যাভেলেবেল 3 থেকে 4 থিকের অ্যাভেলেবেল। মিনিমাম নাম্বার অফ প্লাইস 3 হয়। ঠিক আছে? প্লাইউড স্পেসিফাইড নাম্বার অফ লেয়ার্সে স্পেসিফাইড হয়, এটা কোশ্চেনে আসে। আর যে কোনো টিম্বার থেকে এটা কিন্তু অবটেন করা যায়। প্লাইউড কমন টিম্বার, এটা টিক নয়, কমন টিম্বার। অনেক অপশানে ভুল করে ছেলেরা, এটা কিন্তু কমন টিম্বার। প্লাইউড গ্লুইং দেখো কতটা প্রেসার দেয়, 70 থেকে 140 নিউটন পার সেন্টিমিটার প্রেসারে, আর 100 থেকে 130 ডিগ্রি টেম্পারেচারে। অড নাম্বার অফ লেয়ার্স অফ ভিনার্স, ভিনার্সের অড লেয়ার 3 থেকে 13 নাম্বার অফ লেয়ার্স প্লেস করা হয়। ভিনার্সের দেখো কোড দেখো, ভিনার্সের থিকনেস 0.4 থেকে 6 থিকনেস এটা হয়ে গেল কোড হচ্ছে এটা। এটা থেকে আর কিছু দেখার দরকার নেই, শুধু থিকনেসটা দেখে রাখো। এরপরে দেখো, এটা হচ্ছে পরীক্ষায় আসে। ফাইবার বোর্ড কোথায় ইনসুলেশন ইউজ হয়? হার্ডউড স্ক্যান্টলিং এ, ল্যামিনেটেড টিম্বার প্যানেলিং করার জন্য, আর প্লাইউড আর্চ বা ট্রাসেস এসবেতে ইউজ করা হয়। তারপর দেখো পেন্ট, ভার্নিশ আর ডিস্টেম্পার। পেন্টের মধ্যে যে কনস্টিটিউয়েন্ট গুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো কনস্টিটিউয়েন্টস হচ্ছে বেস হয়, ভেহিকেল ক্যারিয়ার বা বাইন্ডার হয়, পিগমেন্ট হয়, সলভেন্ট বা থিনার, ড্রায়ার হয় যেটা 8% থেকে কম ইউজ করতে হয়, আর এক্সটেন্ডার হয়। দেখো বেস কি কি হয়? হোয়াইট লেট হচ্ছে উডেন ওয়ার্কে ইউজ হয়, এটা ইম্পর্টেন্ট। আর রেড লেট আয়রন ওয়ার্কে প্রিভেন্ট রাস্টিং এর জন্য ইউজ করা হয়। এই দুটো মনে রাখো, আর মনে রাখার দরকার নেই। এটা হচ্ছে মেন কনস্টিটিউয়েন্টস, বাইন্ডিং প্রপার্টি প্রোভাইড করে, বাল্ক বা ভলিউম, পেন্টের বাল্ক বা ভলিউম প্রোভাইড করে, আর ওপাকনেস প্রোভাইড করে। ঠিক আছে? যদি জিজ্ঞাসা করে ওপাকনেস পেন্টের কোন কনস্টিটিউয়েন্ট প্রোভাইড করে, সেটা তাহলে আমাদের বেস বলতে হবে। ভেহিকেল কি? দেখো ভেহিকেল কেরিয়ার বা বাইন্ডার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কিপ কনস্টিটিউয়েন্ট অন সাসপেনশন, কনস্টিটিউয়েন্ট গুলোকে সাসপেনশনে রাখে কে? ভেহিকেল কেরিয়ার বা বাইন্ডার। এখানে দেখো লিনসিড অয়েল, টাং অয়েল, নাট অয়েল, এটা ইম্পর্টেন্ট। এক্সাম্পল গুলো আছে। পিগমেন্ট মানে কালারটা প্রোভাইড, পিগমেন্ট হচ্ছে কালার প্রোভাইড করে, এটা মনে রাখলেই হবে। বা সারফেসে যে ইররেগুলারিটি গুলো আছে সেগুলোকে হাইড করতে সহায়তা করে। সলভেন্ট বা থিনার, দেখো সলভেন্ট বা থিনারের এক্সাম্পল টারপেন্টাইন, বেনজিন, ন্যাপথা। ইনক্রিজ কভারেজ এরিয়া ইনক্রিজ করতে লাগে। আর ড্রাই কুইকলি ড্রাই করার জন্য, ড্রায়ার। তার পরের পয়েন্ট আমি বলে দিয়েছি, দেখো এটা হচ্ছে লিথার্জ, ম্যাঙ্গানিজ অর ডাইঅক্সাইড, লেড অ্যাসিটেট অ্যান্ড কোবাল্ট। এইগুলো হচ্ছে ড্রায়ারের এক্সাম্পল। এক্সটেন্ডার কি করে? পিভিসিএন যে নাম্বার হয় সেটাকে ইনক্রিজ করে। পিভিসিএন নাম্বার ইনক্রিজ হলে গ্লসটা কিন্তু ডিক্রিজ হয়ে যায়, এটা মনে রাখবে। ইমপ্রুভ কনসিস্টেন্সি ইমপ্রুভ করে। জিপসাম, সিলিকা বা বেরিয়াম সালফেট এসব কিন্তু ইউজ করা হয়। এগুলো হচ্ছে এক্সাম্পল। তো এই টেবিলটাও কিন্তু ইম্পর্টেন্ট। কনস্টিটিউয়েন্টটাকে সাসপেনশনে রাখে কে? ভেহিকেল, এটা মনে রাখতে হবে। আর বেসের মধ্যে হোয়াইট লেট উডেন ওয়ার্ক, রেড লেট আয়রন ওয়ার্কে। আর এটার রোল কি? ওপাকনেস বা বাল্ক প্রোভাইড করে, বাইন্ডিং প্রপার্টি। মেন কনস্টিটিউয়েন্ট হচ্ছে বেস। আর ড্রায়ারটা সবসময় 8%-এর কম ইউজ করে, এটা হচ্ছে লিথার্জ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, লেড অ্যাসিটেট, কোবাল্ট এইগুলো। আর ভেহিকেলের উদাহরণ হচ্ছে লিনসিড অয়েল, টাং অয়েল, নাট অয়েল, পপি অয়েল, এইসব। এটা মনে রাখতে হবে। তারপরে দেখো আমি কয়েকটা পেন্টেরই এনেছি। সেলুলোজ পেন্টটা মনে রাখবে, এয়ার ক্যাপ্টে পেন্টিং এ ইউজ করা হয়। ব্রোঞ্জ পেন্ট হচ্ছে দেখো হাইলি রিফ্লেক্টিভ হয় ব্রোঞ্জ পেন্ট, ঠিক আছে? এটা মনে রাখবে। আর অ্যাসবেস্টাস পেন্ট দেখো, মোস্ট ফায়ার রেজিস্টিং পেন্ট হচ্ছে অ্যাসবেস্টাস পেন্ট। এই হচ্ছে দুটো তিনটে এখান থেকে কোশ্চেন আসে, বাকি পেন্টের ক্লাসিফিকেশন থেকে অতটা কোশ্চেন আসে না, টাইপস থেকে। এই তিনটেই মনে রাখো আপাতত। দেখো পিভিসি এর নাম্বার কি? ভলিউম অফ পিগমেন্ট ইন পেন্ট ডিভাইডেড বাই ভলিউম অফ নন ভোলাটাইল ম্যাটেরিয়াল, এটার রেশিওটাকে হচ্ছে পিভিসিএন বলে। পিভিসিএন নাম্বার বেশি হলে ডুরাবিলিটি আর গ্লস অফ দ্য পেন ডিক্রিজ হয়ে যায়, এটা মনে রাখবে। আর হচ্ছে দেখো পিভিসিএন নাম্বার, এই যে পেন্ট ফর মেটাল কোট অন মেটাল, প্রাইম কোট অন মেটাল, এটা হচ্ছে 25 থেকে 40 হয় পিভিসিএন নাম্বার। এক্সটেরিয়ার সারফেস অফ হাউস 28 থেকে 40, প্রাইম কোট অন উড 25 থেকে 40। সেমি গ্লস পেন্ট, এটা ইম্পর্টেন্ট, প্রথমেরটা ইম্পর্টেন্ট, এক্সটেরিয়ার সারফেসটা ইম্পর্টেন্ট।
এই কয়েকটা জিনিস মনে রাখবে। এই 40-এর কাছাকাছি হয় বা 25 থেকে 40 এটা মনে রাখো। 25, 28, 35 থেকে 40 এটা মোটামুটি মনে রাখতে হবে। পিভিসিএনটা কি এটা মনে রাখবে যে ভলিউম অফ পিগমেন্ট অফ পেন্টের সাথে ভলিউম অফ নন ভলাটাইল মেটেরিয়ালের একটা রেশিও। আর পিভিসিএন এর ভ্যালু এই দুটো তিনটে কেসে মনে রাখো। দেখো ডিফেক্টস গুলো কি কি হয়। ফেডিং হয়ে যেতে পারে পেন্ট। ফ্লেকিং মানে কি, পোর অ্যাডিশনের জন্য পিল অফ হয়ে যেতে পারে সারফেস থেকে। ঠিক আছে। তারপরে দেখো গ্রিনিং আছে, ব্লুম আছে, ফ্ল্যাশিং আছে, ব্লিস্টারিংটা ইম্পর্টেন্ট। যদি ময়েশ্চার এনট্র্যাপড হয়ে যায় তাহলে ওটাকে ব্লিস্টারিং বলে। রানিং হতে পারে, গড়িয়ে পড়ে যাওয়ার মতো সে পেন্ট সেরকম হতে পারে। ঠিক আছে। স্যাগিং হতে পারে, রিঙ্কলিং হতে পারে, স্যাফনিকেশন হতে পারে। এই কয়েকটা জিনিস একবার পড়ে নিও। এটার মধ্যে এই ফ্লেকিং পরে, ব্লুম পরে, ব্লিস্টারিংটা ইম্পর্টেন্ট। এই দুটো তিনটে ইম্পর্টেন্ট, একটুখানি পড়ে নিও। তারপরে দেখো ভার্নিশ। ভার্নিশ হচ্ছে রেজিনিয়াস সাবস্টেন্স ইন অ্যালকোহল। এটাকে হচ্ছে ভার্নিশ বলে। ভার্নিশ হচ্ছে উড সারফেসে পালিশিং এর সময় ভার্নিশ ইউজ করে। এর কনস্টিটিউয়েন্টস গুলো দেখো। রেজিন হচ্ছে কোপাল, ল্যাক, সেলাক, অ্যাম্বার। ডায়ার কি ইউজ করা হয়, লিথার্জ, লেড অ্যাসিটেট, হোয়াইট কপার এটা ইউজ করা হয়। সলভেন্ট বা থিনার হচ্ছে দেখো লিনসিড অয়েল, স্পিরিট, ন্যাপথা, টারপেন্টাইন এইসব হচ্ছে ইউজ করা হয়। এই ভার্নিশে যে আমাদের টাইপস আছে সেখান থেকে কিছু কিছু জিনিস পড়ে, সেগুলো আমি বলে দিচ্ছি দেখো। অয়েল ভার্নিশ মোস্ট ডুরাবেল, এটা পড়ে। মোস্ট ডুরাবেল ভার্নিশ অয়েল ভার্নিশ। ঠিক আছে। এতে রেজিন কি ইউজ করে, অ্যাম্বার আর কোপাল ইউজ করা হয়। সলভেন্ট লিনসিড অয়েল ইউজ করা হয়। এই দুটো মনে রাখতে হবে। স্পিরিট ভার্নিশ হচ্ছে ল্যাক আর সেলেক রেজিন ইউজ করে হয়। আর সলভেন্ট কি ইউজ করা হয়, মেথিলেটেড স্পিরিট ইউজ করা হয়। আর দেখো এখান থেকে অ্যাসফল্ট ভার্নিশটা ফ্যাব্রিকেটেড আয়রন আর স্টিল প্রোডাক্ট ইউজ করা হয়। অয়েল ভার্নিশ মোস্ট ডুরাবেল, এটা পড়ে নিলে। আর ওয়াটার ভার্নিশে রেজিন ইউজ করা হয় সেলাক, আর হচ্ছে সলভেন্ট কি হট ওয়াটার ইউজ করা হয় সলভেন্ট হিসাবে। এই দুটো তিনটে জিনিস পড়ে নিলেই হয়ে যাবে মোটামুটি। আর বেশি কিছু দেখার এই মুহূর্তে দরকার নেই। যদি মনে আগে থেকে পড়ে থাকো তো ভালো, না হলে এই মুহূর্তে এতটুকুই জেনে রাখো যে অয়েল ভার্নিশ মোস্ট ডুরাবেল হয়। অ্যাসফল্ট ভার্নিশ হচ্ছে গ্রিল আর আয়রন প্রোডাক্টে অ্যাসফল্ট ভার্নিশ লাগানো হয়। আর এই স্পিরিট ভার্নিশ আর অয়েল ভার্নিশে রেজিন কি ইউজ করা হয়, সলভেন্ট কি ইউজ করা হয়। এই দুটো তিনটে জিনিস পড়ে রাখো। তারপর দেখো ডিস্টেম্পার হচ্ছে এক টাইপের ওয়াটার পেন্ট। এর হচ্ছে কম্পোজিশন দেখো। বেস হিসাবে হোয়াইট পাউডার চক, আর ক্যারিয়ার হিসাবে ওয়াটার ইউজ করা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বেস আর ক্যারিয়ারটা মনে রাখো, এর মধ্যে কি ইউজ করা হয়। এটা সবসময় মনে রাখবে। ইন্টেরিয়ার সারফেসে ইউজ করা হয়, এক্সটেরিয়ার সারফেস ইউজ করা হয় না। ইউজড অন ইন্টেরিয়ার সারফেস, নট এক্সপোজ টু ওয়েদার, এটাও ইম্পর্টেন্ট পরে। আর দেখো অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজড ইন 1 কেজি অফ ডিস্টেম্পারে 0.6 লিটার ওয়াটার ইউজ করতে হয়, মিক্স করতে হয়। আর অ্যাজ পার IS 427 হিসাবে দেখো কি বলছে, ম্যাক্সিমাম পারমিসিবল লিমিট ফর ইউজিং লেড ইন ডিস্টেম্পার ইজ 300 BPM ইউজ করা হয়। পারমিসিবল লিমিট এটা হয়। লেড ইউজ করা হয় ডিস্টেম্পারে, 300 BPM ইউজ করা হয়। কোডও বলে দিয়েছি কত। ডিস্টেম্পার থেকে কোশ্চেন এটাই আসে যে বেস কি হয় ডিস্টেম্পারে, ক্যারিয়ার কি হয়, আর হচ্ছে ওটা ইন্টেরিয়ার সারফেস ইউজ করা হয়, এক্সটেরিয়ারে ইউজ করা হয় না, এক্সপোজ টু ওয়েদারে ইউজ করা হয় না। এই গোটা তিনেক জিনিস মনে রাখলেই হয়ে যাবে ডিস্টেম্পার থেকে। তারপর দেখো গ্লাস থেকে যে কোন জিনিসগুলো আসে সেইটুকুই আমি বলবো। গ্লাস দেখো সোডা লাইম গ্লাস বা ক্রাউন গ্লাস বলে, নর্মাল, কমন আর বটল গ্লাস, পটাশ লেড গ্লাস বা ফ্লিন্ট গ্লাস, বোরোসিলিকেট গ্লাস, আল্ট্রাভায়োলেট গ্লাস, বুলেট প্রুফ গ্লাস আর ফাইবার গ্লাস। এর মধ্যে দেখো সোডা লাইম গ্লাসটা কি ডোর, উইন্ডো, বটলস ইউজ করা হয়। নর্মালটা হচ্ছে হাউস হোল্ড বটলস, মেডিকেল বটল। পটাশ লেড গ্লাস দেখো ইলেকট্রিক বাল্ব, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অপটিক্যাল গ্লাস, অর্নামেন্টাল গ্লাস ইউজ করা হয়। বোরোসিলিকেট কি ল্যাবরেটরি ইকুইপমেন্টে বোরোসিলিকেট গ্লাস দেখো তোমরা। আল্ট্রাভায়োলেট গ্লাস হচ্ছে উইন্ডোজ অফ স্কুল অ্যান্ড হসপিটালে আল্ট্রাভায়োলেট গ্লাস। বুলেট প্রুফ গ্লাস দেখো এটা কিভাবে তৈরি হয় এটা পরে। এই মেড অফ সেভারেল লেয়ার্স অফ প্লেন গ্লাসের সাথে দেখো প্লাস্টিক, ভিনাইল রেজিন প্লাস্টিকের মাল্টিপল লেয়ার, অল্টারনেট লেয়ার ইউজ করা হয়। এটা বুলেট প্রুফ এরিয়াজে ইউজ করা হয়।
আর ফাইবার গ্লাস হচ্ছে ভেহিকেলের যে হয়, ভেহিকেলে ফাইবার গ্লাস ইউজ করা, মোটর ভেহিকেলস অ্যাজ সিট, ফাইবার গ্লাস এটসেট্রা সব জায়গায় ইউজ করা হয়। এই কয়েকটা জিনিস বেসিক্যালি এটার ইউজেস কোথায় কোথায় হয় এটা একটুখানি দেখে রাখবে, এটাই ইম্পর্টেন্ট, আর তেমন কিছু এখান থেকে ইম্পর্টেন্ট না। দেখো মিসলেনিয়াস টপিকের মধ্যে গ্লেজিং, গ্লেজিং করা হয় আর্থেন ওয়ার্ককে ইম্পারভিয়াস করার জন্য। এটা হচ্ছে পরে, এটা কেএমসির পরীক্ষায় এসেছিল। সল্ট গ্লেজিং আর অপাক গ্লেজিং হয়, এটা দুটো টাইপ হয়, মেথড হয়, এটা দেখে নিও একটুখানি। শুধু ইম্পারভিয়াস করা হয় আর্থেন ওয়ারটাকে। দেখো তারপর স্টিলের মধ্যে এই জিনিসটা পড়ে যে রট আয়রন কোথায়, মল সাইজ ওয়াটার পাইপ তৈরিতে ইউজ করা হয়, কাস্ট আয়রন কালাম আর স্ট্রাট, ম্যাঙ্গানিজ স্টিল হচ্ছে রেল ম্যানুফ্যাকচারিং এ, আর ভ্যানাডিয়াম স্টিল হচ্ছে অ্যাক্সেল আর স্প্রিং ইউজ করা হয়, অ্যাক্সেল স্প্রিং বানাতে তো ইউজ করা হয়। তারপর দেখো জিপসাম, জিপসাম আমি আগেই বলেছি কেমিক্যালি প্রেসিপিটেটেড সেডিমেন্টারি রক, আমি বলেই দিয়েছি রিটার্ডার হিসাবে ইউজ করা হয়। এটা কিন্তু বোথ রক আর মিনারেল বোথ প্রপার্টি শো করে। সফট সালফেট মেটেরিয়াল, হার্ডনেস কত, মো স্কেলে 2, হার্ডনেসের যেটা স্কেল 1 থেকে 10 দেখিয়েছিলাম ওখানে দেখে নেবে, জিপসাম কিন্তু স্কেল আছে 2, মো স্কেলের হিসাবে ওটা স্মো স্কেল ছিল। ইউজড ইন সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এ 1 থেকে 3% ইউজ করা হয়। এটা কি ফ্ল্যাশ সেটটাকে প্রিভেন্ট করে, কাউন্টার অ্যাটাক করে C3A কে, কাউন্টার অ্যাটাক করে C3A কে। ইনক্রিজ দ্য সেটিং টাইম, কি জিপসাম রিটার্ডার সেটিং টাইমে ডিলে করে, মানে সেটিং টাইমটাকে ইনক্রিজ করে। এটার কেমিক্যাল ফর্মুলা পড়েছিল পরীক্ষায়, এটাও ইম্পর্টেন্ট, CaSO4.2H2O, ক্যালসিয়াম সালফেট, এটা হচ্ছে জিপসাম। তারপরে দেখো প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস কিভাবে পাওয়া যায়, ক্যালসিনেশন, জিপসামে যদি ক্যালসিনেশন করো তাহলে কিন্তু প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায়। মানে কি হিট দিতে হবে, ক্যালসিনেশন মানে কি হিট। দেখো জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলাটা পড়ে নিও, এখানে শুধু H2O হয়ে যাবে, 2H2O এর জায়গায় H2O কেমিক্যাল ফর্মুলা। এই প্লাস্টার অফ প্যারিসটাকেও দেখো এক্সটেরিয়ার ফিনিশ ইন স্ট্রাকচার বিকজ ইট ইজ স্লাইডলি সলিউবল, নট ইউজ, এক্সটেরিয়ার সারফেসে ইউজ করা হয় না কারণ এটা জলেতে স্লাইডলি সলিউবল হয়ে যায়, সেই জন্য এটাকে ইউজ করা হয় না। এক্সটেরিয়ার সারফেসে প্লাস্টার অফ প্যারিসও ইউজ করা হয় না। দেখো এখানেই মোটামুটি বিল্ডিং মেটেরিয়ালের যা ইম্পর্টেন্ট জিনিস ছিল দুটো লেকচারে আমি কিন্তু কভার করে দিলাম। বাকি আর তেমন কিছু এর বাইরে পড়বে বলে মনে হয় না। খুবই ফাস্ট, 45 মিনিট 45 মিনিট 1.5 ঘন্টা দিয়ে যদি তুমি বিল্ডিং মেটেরিয়াল পুরোটা কভার করতে পারো রিভিশন হিসাবে, সেটা কিন্তু তোমার পক্ষে খুবই লাভ। তো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। বাকি যাবতীয় সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে পাবে, সেখান থেকে গ্রুপে অ্যাড হতে পারো। তোমাদের জন্য পিএসসির এমএসসির যে গ্রুপ, পার্টিকুলারলি এমএসসির জন্য সেই গ্রুপও আছে, আমাদের অফিসিয়াল গ্রুপও আছে, টেলিগ্রাম গ্রুপও আছে, সেখানে জয়েন হতে পারো। শুধু পার্টিকুলার এমএসসির জন্য একটা গ্রুপ বানানো হয়েছে, সেখানেও তোমরা অ্যাড হতে পারো। চলো আজকে এখান পর্যন্তই। কাল কিন্তু পার্টিকুলারলি কাল থেকে প্রতিদিনই এক একটা সাবজেক্টের পার ডে লেকচার আসবে, সেগুলো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ফলো করতে থাকো, তোমরা সমস্ত কন্টেন্ট পেয়ে যাবে।